হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়ামিন হোসেন, তোমাদের ইয়ামিন ফিজিক্স অনলাইন ব্যাচ 2.0 এ সবাইকে স্বাগতম। আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আবারও ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মহাকর্ষ বিকর্ষের একটা নতুন ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে এই ক্লাসটা খুব ইউনিক, খুব ইম্পর্টেন্ট এবং এই ক্লাসের মধ্যে থেকেও আমাদের অ্যাডমিশনের অনেকগুলো টপিক এবং এইচএসসির এমসিকিউ টপিক পড়তে দেখা যায়। তাই আমরা চেষ্টা করব এই ক্লাসটাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে নিতে, যেন এখান থেকে আমাদের পরবর্তীতে যখন আমরা এই ক্লাসগুলো অন্য কোথাও পড়বো, অ্যাটলিস্ট আমাদের যেন ওই জায়গাগুলো থেকে টপিকগুলো না বুঝতে পারলেও যেন এই ক্লাসটার মাধ্যমে তোমরা এটাকে আগে থেকে যেন জেনে থাকো এবং ওই ক্লাসগুলো যেন তোমরা ভালো মতো ক্লিয়ার করতে পারো, এটার ব্যবস্থা ইনশাল্লাহ আমি আমাদের থেকে করে দেবো। তাহলে আমরা আসি আমাদের আজকের পরবর্তী ক্লাসে, যেখানে একটু দেখবো যে এখান থেকে আমাদের আসলে মূল প্রেক্ষাপটটা কি হতে যাচ্ছে আর আমরা এখান থেকে কি আলোচনা করতে যাচ্ছি। তো দেখো, আমাদের যে ষষ্ঠ অধ্যায় চলছে, সেই ষষ্ঠ অধ্যায়ের নামকরণ আমরা সবাই জানি যে এই অধ্যায়টাকে নামকরণ করা হয় গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি হিসেবে, যাকে বাংলায় বলা হয়ে থাকে মহাকর্ষ ও অভিকর্ষ। তো গত ক্লাসে আমি তোমাদেরকে এইখান থেকে যে টপিকটার সাথে মুখোমুখি করিয়েছিলাম, সেই টপিকটার নাম ছিল একটি মহাকর্ষ ক্ষেত্রের লব্ধি বল আর নিষ্ক্রিয় বিন্দু কিভাবে বের করা যায় সেই সংক্রান্ত মতবাদে। আজকে আমাদের কাজ হবে এখান থেকে এবার মহাকর্ষ বলটাকে হটাই দ্বিতীয় বলটা নিয়ে আলোচনা করা, যেটাকে আমরা বলে থাকি পৃথিবীর অভিকর্ষ বল। এবং এই অভিকর্ষ বলের মাধ্যমে আমরা একটা মজাদার টপিক সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, যেটাকে বলা হয় পৃথিবীর সেই বিখ্যাত অভিকর্ষ ত্বরণ, যেটা একটা ধ্রুবক মানের মাধ্যমে আমাদেরকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যাকে আমরা বলে থাকি অভিকর্ষ ত্বরণ জি, যার মানটা হচ্ছে 9.8। তো এটাকে কিভাবে বের করা যায়, নিউটন কিভাবে এটাকে বের করলেন, বা কিভাবে এটাকে ধরো আমরা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে এটাকে আমরা প্রকাশ করতে পারি, এর মধ্যে কি কি আছে এ সংক্রান্ত যাবতীয় মতবাদ এখান থেকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখি আমরা পারছি কিনা। দেখো, তো আমরা এবার যে টপিকটার মধ্যে যাচ্ছি সেই টপিকটাকে আমরা নামকরণ করতেছি অভিকর্ষ ত্বরণ। তো আমরা যখন এই অভিকর্ষ ত্বরণটা বের করব, আমরা এই ত্বরণটাকে গ্যালিলিওর ভাষায় নামকরণ করতে পারি জি হিসেবে, যেখানে এই গ্র্যাভিটি যেটা জি, এই জি এর কাজটা কি আমরা সবাই জানি যে জি এর কাজ হচ্ছে যে জি আমাদেরকে সর্বদা পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ করার জন্য সে যে ত্বরণটা ধ্রুবক মানটা যেটা ব্যবহার করে, সেই ধ্রুবক মানটাকে আমরা বলে থাকি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি। তাহলে কেমন এটা বের করা যাবে? খুবই সহজ হিসাব। দেখো, কল্পনা করবা যে কোনো ত্বরণ যেহেতু আমাদেরকে আকর্ষণই করছে আর আকর্ষণ করা হয় বলকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই এই অভিকর্ষ ত্বরণ বের করার জন্য আমাদেরকে মূলে একটা বল এখানে ক্রিয়া রাখতে হবে, যে বলের মাধ্যমে আমরা অভিকর্ষ ত্বরণটাকে বের করতে পারবো। তো সেই বলটা কি? তোমরা মনে রাখবা যে আমাদের এই অধ্যায়ে দেখো দুইটা নাম, মহাকর্ষ অভিকর্ষ। তো মাথায় রেখে দাও, দুইটা বলই মানে এই দুইটা টপিক হচ্ছে দুইটা বল, যে দুইটা বল বের করা হয় সেই নিউটনের বিখ্যাত মহাকর্ষ সূত্র থেকে। শুধু তফাৎটা কি, যে আমরা পড়েছিলাম যে মহাকর্ষ বল হবে তখন যখন মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু বা বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে, তখন সে বলটাকে বলা হয় মহাকর্ষ। আর তোমরা মনে রাখবা যে সিনারিওটাকে একই রেখে যদি আমি এবার এই আকর্ষণটার মধ্যে একটা বস্তু হিসেবে পৃথিবী ধরে নিই, তাহলে ধরবা যে পৃথিবী অন্য বস্তুকে যেই বলে আকর্ষণ করে তাকে ভাইয়া বলা হয় অভিকর্ষ। আর এই অভিকর্ষ বল থেকে যে ত্বরণটার সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি কোনো একটা গ্রহের অথবা পৃথিবীর আমাদের অভিকর্ষ ত্বরণের মান। তাহলে দেখো কেমনে এটাকে বের করা যায়। তো প্রথম আমরা যখন অভিকর্ষ ত্বরণ বের করব, আগে আমাদেরকে যেটা ক্লিয়ার করতে হয় সেটা হচ্ছে পৃথিবীর সে বিখ্যাত বল যার নাম হচ্ছে অভিকর্ষ বল। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে অভিকর্ষ বল কাকে বলে, তোমরা বলবা পৃথিবী কোনো বস্তুকে যে বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে কি বললাম? পৃথিবী অন্য কোনো বস্তুকে যে বলে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে ধরো যে পৃথিবী চাঁদকে আকর্ষণ করতেছে, পৃথিবী আমাদেরকে আকর্ষণ করতেছে, তাহলে এই প্রত্যেকটা আকর্ষণ আমরা পৃথিবীর কেন্দ্র বরাবরই অনুভব করি। তাই কেন্দ্রের দিকে পৃথিবীর মাধ্যমে যে বলটা তৈরি হতে দেখা যায় সেই বলটাকে আমরা বলে থাকি অভিকর্ষ বল। তাহলে এখন এই অভিকর্ষ বলটা কিভাবে আসবে? তোমরা সবাই জানো যে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে অভিকর্ষ সূত্র আসে, খালি তফাৎ যে বস্তুর জায়গাতে মানে দুইটা বস্তুর মধ্যে একটা বস্তুর জায়গাতে আমরা এখানে পৃথিবী কল্পনা করে নিই। তাহলে ধরো যে আমাদের মহাকর্ষ বল থেকে যদি অভিকর্ষ বল বের করা যায়, তাহলে আমরা সূত্রটাকে এইভাবে ধরতে পারি যে এটা ধরো আমাদের পৃথিবী, যার ভর বস্তুর থেকে আমি বড় কল্পনা করে এটাকে ক্যাপিটাল এম ধরলাম, আর এটার কেন্দ্র থেকে আমরা যে জায়গায় বসবাস করি, যদিও এটা পৃথিবীর এই যে এই পয়েন্টটা হয় অর্থাৎ ব্যাসার্ধ হয়, কিন্তু আমি চিত্র আঁকার সুবিধার্থে বুঝে নিচ্ছি যে ধর যে এই পুরোটাই হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, যেখানে এটাকে এবার আমরা ডি হিসেবে কল্পনা না করে কল্পনা করবো আর হিসেবে, কারণ পৃথিবী
যদিও সম্পূর্ণ গোলাকার আকৃতি না, এটা কিছুটা ডিম্বাকার আকৃতি, তারপর আমরা ধরে নিব যে পৃথিবী হচ্ছে একটা আদর্শ গোলক। তাহলে গোলকের কি থাকে? ব্যাসার্ধ থাকে। তাই ব্যাসার্ধের মাধ্যমে এটাকে প্রকাশ করার জন্য আমি ধরবো এই 8 হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা ধরো সেই বস্তু যাকে পৃথিবী আকর্ষণ করছে, ধরো এটা আমরাই। তাহলে এখন আমাদের ভর যদি m হয়, পৃথিবীর ভর যদি ক্যাপিটাল M হয়, আর দূরত্ব যদি r হয়, তাহলে এদের মধ্যে যে বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে আমাদের এবার অভিকর্ষ বল। তাহলে এই বলটাকে মহাকর্ষ সূত্র থেকে লিখতে গেলে আমরা সবাই জানি যে সূত্রের রূপটা এরকম ছিল যে F সমান g, তো আমাদের সার্বজনীন ধ্রুবক থাকবে। টেকনিক হচ্ছে যে এই বল হবে ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ m এর গুণফলের সমানুপাতিক আর তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে ডিভাইডেশন বাই r স্কয়ার। তাহলে এই যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই সূত্রটাকে নিউটনের সেই বিখ্যাত অভিকর্ষ বল বলা হয়। তাহলে ধরো যে এই অভিকর্ষ বলে কোনটার পরিচয় কি? খুবই সোজা। এখানে যেটা তোমরা এটাকে নোট হিসেবে মনে রাখার চেষ্টা করবে, এটা আমাদের এই অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেটা জি, এই জি এর মান হচ্ছে সার্বজনীন ধ্রুবক 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তারপর যেটা এম পৃথিবীর ভর আর আর পৃথিবীর ব্যাসার্ধ, এই দুটা মুখস্থ আমাদেরকে রাখাই লাগবে ভাইয়ারা। কেন? কারণ তোমরা পৃথিবীতে বসবাস করো, পৃথিবীর মানে যদি মুখস্থ না রাখো তাহলে তো এটা লজ্জার একটা বিষয়, তাই না? যে আমরা যে গ্রহে বসবাস করছি সেই গ্রহের ধর আমরা মানেই জানি না। তাই এটা বিজ্ঞান যদিও পৃথিবীর মানগুলোকে আদর্শভাবে শনাক্ত করতে পারেনি, কারণ পৃথিবীর আকৃতিটা একদম সুষমত না, এটা তো ধরো একটা অসম আকৃতির বস্তু, ডিম্বাকার বস্তু, তাই তারা এটাকে আদর্শ গোলক ধরে বা গোলক বিবেচনা করে তারা এই মানগুলোকে একটা অ্যাভারেজ মানে রূপান্তর করেছে, যেখানে বিজ্ঞান বলে যে পৃথিবীর যে ভর m সেটাকে আমরা যদি ফিক্সড মান হিসেবে নিতে চাই তাহলে এটার মান হবে 6 × 10⁻24 কেজিতে, আর পৃথিবীর যেটা ব্যাসার্ধ এটাকে আমরা 6400 কিলোমিটার হিসেবে কল্পনা করব, যেটাকে সায়েন্টিফিক মোডে বা মিটার মোডে রূপান্তর করতে গেলে এটা আসবে 6.4 × 10⁶ মিটারে। তাহলে এই তিনটা মান একটু মুখস্থ রাখবা, তাহলে আমরা অভিকর্ষ বলের হিসাবগুলো এখান থেকে করতে পারবো। এবার আসবো আমরা আমাদের সেই বিখ্যাত মান যেটাকে আমরা বলে থাকি অভিকর্ষ ত্বরণের মান। তো অভিকর্ষ ত্বরণের মান আমরা সবাই জানি, এটা হচ্ছে 9.8। আসে ভাইরা কিভাবে দেখে নাও। কল্পনা করো আমি যদি এবার এখান থেকে জি এর মানটা নির্ণয় করতে চাই, তো আমরা প্রথমে জি এর মান যেখানে নির্ণয় করে থাকি সেই মানটাকে আমরা বলে থাকি ভূপৃষ্ঠে মান। অর্থাৎ আমরা যে ভূপৃষ্ঠে দাঁড়িয়ে থেকে জি এর মানটা 9.8 পর্যবেক্ষণ করছি বিজ্ঞানের মাধ্যমে, আমরা বিজ্ঞানের তত্ত্বের মাধ্যমে আমরা এই মানটাকে এবার ম্যাথমেটিক্যালি নির্বাচন করার চেষ্টা করব। তো কিভাবে এটাকে নির্বাচন করবা? সহজ হিসাব। ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং আমরা সবাই নিজেদেরকে বসবাস করে রেখেছি ধরো এই পৃথিবীর পৃষ্ঠের দিকে। তো কল্পনা করো যে পৃথিবীর ভরটা m হওয়ার কারণে দেখো তো পৃথিবী সর্বদাই এই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে। তো যখন পৃথিবী এই বস্তুটাকে বা ব্যক্তিটাকে বা আমাদেরকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, না দেখো তো এই কেন্দ্রের দিকে এটা m1, এটা m2 আর এই দূরত্বটা হচ্ছে r, তাহলে এই সিনারিওটা যা এই সিনারিও তাই। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পৃথিবী আমাদেরকে যে বলে কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে সেটা অবশ্যই পৃথিবীর অভিকর্ষ বল, যে বলটাকে আমরা Fg সমান Gm/r², এটাকে আমরা কল্পনা করতে পারবো। তাহলে আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার 2 নাম্বার, আমরা সবাই জানি যে একটা বস্তুর যখন তাকে নির্বাচন করতে হয়, তার নির্বাচন করতে হয় তাকে তার ভরের মাধ্যমে। তাহলে ভাইয়া ভরের মাধ্যমে যদি আমরা একটা বস্তুকে নির্বাচন করি, তাহলে ভাই আমরা যখন আকর্ষিত হই তখন এটা কিন্তু ভরের মাধ্যমে আমরা আকর্ষণ হয় না। কেন? কারণ ভর হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি আমাদেরকে আকর্ষণের মান দিতে পারে কিন্তু দিক দিতে পারে না। তাই অবশ্যই আমাকে এটাকে যদি আকর্ষণের দিকের মাধ্যমে প্রকাশ করতে হয় তাহলে এটাকে রূপান্তর করতে হবে ভেক্টর রাশিতে। তাহলে আমরা সবাই পড়েছি না যে ভরেরই আরেকটা পার্ট থাকে যার মাধ্যমে পৃথিবী আমাদেরকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যেটা আমাদের বল হিসেবে কাজ করে, যাকে বলা হয় একটা বস্তুর ওজন, যে ওজন দিয়ে পৃথিবী তাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। তাহলে ভাই ধরে নাও কেন্দ্রের দিকে আমাদের বল কাজ করছে, আবার কেন্দ্রের দিকে আমাদের ওজন কাজ করছে, যে ওজন হচ্ছে W সমান mg, এবং এই ওজনটাই আমাদের এই অভিকর্ষ বলের যোগান দেওয়ার চেষ্টা করে। তাহলে ভাই যদি অভিকর্ষ বল ওজনকে যোগান দেয় তাহলে আমরা বলতে পারি আলটিমেটলি এই ব্যক্তিটা পৃথিবী কর্তৃক যে ওজন আর বল অনুভব করছে তারা পরস্পর সমান। তাহলে আমি যদি এখানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে সমান করে দিই, তাহলে সেক্ষেত্রে দেখো তো আমাদের যেটা সূত্র আসে সেটা কি এরকম হয় না যে W = Fg। সুতরাং এটাকে তুমি যখন একটা ক্যালকুলেশনের মাধ্যমে নিবা তখন ক্যালকুলেশনটাকে আমরা এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা ধরে নিব যে এটা দাঁড়াবে mg = Gm/r²। সুন্দরভাবে am কে কাটাকাটি করে দিলাম। তাহলে কাটাকাটি করলে লাস্ট যে জি এর সূত্রটা থাকে সে জি হচ্ছে আমাদের Gm/r²। তোমরা সুন্দরভাবে এই সূত্রে সার্বজনীন ধ্রুবক, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ বসে ক্যালকুলেশন করে দেখো, দেখবা এই মানটা তোমাদের আসবে 9.77 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের সে পৃথিবীর ভূপৃষ্ঠে জি নির্ণয়ের মান। এখন ঘটনা হচ্ছে
যে আমরা জি এর মান এখানে পেলাম 9.77, তাহলে 9.8 হওয়া উচিত ছিল। কেন এটা 9.77 আসলো? তাহলে আমরা এটাকে 9.8 কি এভাবে ধরে নিই যে দশমিকের পরে 5-এর উপরে চলে গেলে আমরা এক ঘর বাড়িয়ে দিই, তাহলে সেই মতবাদ থেকে কি এটা 9.8 ধরা হয়? কখনোই না। তোমরা মনে রাখবে এটাকে যখন আমরা 9.8 ধরি তাহলে এটা ধরার পিছনে একটা রিজন আছে। সেই রিজনটা কি? মনে রাখবে আমাদের পৃথিবীর যে জি এর মান 9.8 সেটা কিন্তু এই জি না, সেটা হচ্ছে আমাদের একটা অ্যাভারেজ জি, গড় জি, যার মান হচ্ছে 9.8। এখন তোমাদের কথা আসতে পারে যে গড় জি ভাইয়া পেলেন না, আমরা পেলাম কোথা থেকে, বা এটাকে কিভাবে নির্বাচন করা যায়? সহজ হিসাব। আমি তোমাদেরকে প্রথমে বললাম পৃথিবীর আকৃতি কি আসলে এরকম গোলাকার না ডিম্বাকার? ডিম্বাকার। তাহলে কল্পনা করো যে আমি যদি তোমাদেরকে এটাকে একটা নোট হিসেবে কল্পনা করার চেষ্টা করি, আমরা এদিকটা দেখি যে আমি যদি তোমাদেরকে এটাকে একটা নোট হিসেবে কল্পনা করার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম থাকবে না যে পৃথিবী ধরো, পৃথিবীর আকৃতি, তাহলে আমি যদি পৃথিবীর আকৃতিটা এইভাবে কল্পনা করে নিই যে এটা হচ্ছে আমাদের ডিম্বাকারের মতো, তাহলে ডিম্বাকার হলে তুমি যখন এই পৃথিবীটাকে আঁকবা, এটা একটা নোট হিসেবে তোমরা তুলে নিবে অবশ্যই, যে তোমরা যদি এটাকে ডিম্বাকার হিসেবে দেখার চেষ্টা করো, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা সবাই জানি পৃথিবীর এক্স অক্ষটা হচ্ছে তার বিষুবীয় রেখা, এটা বিষুব রেখা, আর যেটা ওয়াই অক্ষ থাকে সেটাকে আমরা বাউবি এসএসসি লেভেলে পড়েছিলাম যে বাউবিতে যে এই রেখাটাকে বলা হয় তার মেরু রেখা। তাহলে খেয়াল করো এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, তাহলে এটাও ভাইয়া ব্যাসার্ধ আর, এটাও ব্যাসার্ধ আর, কিন্তু আলটিমেটলি দেখো তো বিষুব রেখার দিকে ব্যাসার্ধের মানটা বেশি, মেরু রেখার দিকে ব্যাসার্ধের মানটা কম। তাহলে খেয়াল করে দেখো তোমাদের এই সূত্র কি বোঝাচ্ছে যে জি আছে আর এর সাথে ভাগ অবস্থায়, বর্গের ভাগ অবস্থায়। তাহলে আমরা জানি না যে সমানের পাশাপাশি যারা থাকে তারা সমানুপাতিক, আর ভাগ অবস্থায় যারা থাকে তারা ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যদি আর এর সাথে জি এর সম্পর্ক তুমি দেখার চেষ্টা করো, দেখো এরা বুঝাচ্ছে যে জি হবে আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ভাই আর বাড়লে জি কমবে, আর আর কমলে জি এর মানটা বাড়বে। তখন দেখা যায় যে পৃথিবীর এই বিষুব রেখাতে আর বেশি, তাই জি এর মানটা কম। মেরু রেখায় আর এর মানটা কম, জি এর মানটা বেশি। তখন এই জায়গাগুলোতে যখন তুমি এক নম্বরে বিষুব রেখা দেখবা, তখন তুমি দেখবা আর এখানে বেশি হওয়ায় জি এর মানটা কমে গেছে। তো জি এর মানটা কত হয়? দেখা যায় জি এর মানটা এখানে হয়ে যায় 9.78 or 79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তুমি যখন এটাকে মেরু রেখায় নিয়ে যাবা, তখন তুমি পৃথিবীর সব থেকে বেশি জি এর মান অনুভব করবে, যেটা সব থেকে কম দূরত্বের জন্য তৈরি হবে, যেটা হবে আমাদের 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন তুমি যদি এই দুইটাকে ভাই এখানে অ্যাভারেজ করার চেষ্টা করো, তাহলে অ্যাভারেজ করলে এই দুইটা মানের যে জি অ্যাভারেজ সেটাকে আমরা 9.81 হিসেবে পাবো, যাকে আমরা আলটিমেটলি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবে কল্পনা করি। তাহলে এটা হচ্ছে আমাদের অরিজিনাল রিজন, যেখান থেকে আমরা জি এর মানটা 9.8 পাই। কিন্তু আসলে যখন তুমি এটাকে পৃথিবীর সাপেক্ষে এই সমীকরণ দিয়ে নির্বাচন করার চেষ্টা করবা, আকৃতির অ্যাভারেজ ধরার কারণে এই মানটা আমরা পাই 9.77। বাট এখান থেকে এটা বিশ্বাস করা যায় যে আসলে জি এর মানটা, এটা বিজ্ঞান কোনো ভাওতাবাজি মান দেয়নি, বরং এই মানটা আমাদেরকে ঠিকঠাক মান দিয়েছে, যে এই মানটা আমরা পাই 9.8 হিসেবে। তাহলে এখান থেকে এই টপিকটা খুব ভালো করে ক্লিয়ার রাখবা, কারণ তোমরা এই যে দেখো এখানে আমি একটা সম্পর্ক তোমাদেরকে দিয়েছি যে জি এর সাথে আর এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কল্পনা করো ভূপৃষ্ঠে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ পৃথিবী থেকে 6400 কিলোমিটার উপরে, তাই জি হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমি যত উপরের দিকে যাব আর বাড়বে, আর আর বাড়লে জি অবশ্যই কমবে। যত তুমি গভীরের দিকে নামবা সেখানেও আর কিন্তু আস্তে আস্তে কমবে, তাহলে আর কমলে জি এরও কিন্তু একটা পরিবর্তন হবে। তো আমি ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তী ক্লাসগুলোতে ওই টপিকগুলোর ক্লাস তোমাদেরকে আমি দিয়ে দিব, যে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতার দিকে উঠি তাহলে জি এর পরিবর্তন কিভাবে হবে, আবার এইচ গভীরতার দিকে ঢুকলেও আমরা জি এর পরিবর্তনটা কিভাবে পাবো। তো তোমরা অবশ্যই আজকে ক্লাসটাকে ভালো করে ক্লিয়ার রাখবা, যেন এখান থেকে আমাদের 100% সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তো আজকে আমাদের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।